ক্লাস নম্বর 23, 23 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আচ্ছা, আমরা আজকে দেখবো যেটা, সেটা হচ্ছে যে ইমেজের মাধ্যমে কীভাবে বর্ডার দেওয়া হয়ে থাকে, ইমেজ বর্ডার। তোমার সাধারণ বর্ডার তো শিখেছো, যে বর্ডার 1 পিক্সেল সলিড এই সেই দিয়ে তোমার শিখেছো যে এমনি বর্ডার কীভাবে দিতে হয়। যে কোনো ডিপকে, যে কোনো দেখাচ্ছে যে তুমি একটা ট্যাগ বা এরিয়াকে কীভাবে বর্ডার দিতে হয় শিখেছো। তো বর্ডার ইমেজ শিখিয়ে দেবো তোমাদের। তোমাদের শিখিয়ে দেবো হচ্ছে যে ডাবল মানে মাল্টি ইমেজ কীভাবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যায়, মাল্টি ইমেজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের শিখিয়ে দেবো যে এটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ব্যবহার। এটা এখন বর্তমানে প্রচুর ব্যবহার করছে। অর্থাৎ একই জায়গায় ভিন্ন ভিন্ন ইমেজ কী ব্যবহার করা যায়, মানে ভিন্ন ভিন্ন কালার কী ব্যবহার করা যায়, কালার করে ম্যাচিং করে একই জায়গায় কালার কম্বিনেশন করে কীভাবে একাধিক কালার ব্যবহার করা যায়। রংধনুর মধ্যে দেখতে বুঝছো, আমরা এই গ্রেডিয়েন্ট তুলনা করতে পারি রংধনুর সাথে। যেমন রংধনুর বিভিন্ন কালার আস্তে আস্তে ম্যাচিং করা থাকে পাশাপাশি, তো গ্রেডিয়েন্টটা আমরা একটা ওই রকম জিনিস। তো CSS3 এর মাধ্যমে কীভাবে তুমি গ্রেডিয়েন্টের কাজ করবা এটা শিখিয়ে দিব। এরপর তোমাদের ব্যাকগ্রাউন্ড মাল্টি ইমেজ কীভাবে ব্যবহার করবে, ব্যাকগ্রাউন্ড হিসাবে একাধিক ইমেজ কীভাবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবে। একটা তোমাদের আজকে শেখাবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বর্ডার দিবে কীভাবে ইমেজের মাধ্যমে, ইমেজ বর্ডার কীভাবে দিবা। এই তিনটেই হচ্ছে তোমার CSS3 বা অ্যাডভান্স CSS3 ব্যবহার। আরও আছে, সামনের দিকে আসতেছে। যদি CSS3 অত বেশি না, তোমাদের কয়েকটা ক্লাস নিলে, তিনটা সর্বোচ্চ 3-4টা ক্লাস নিলে তোমাদের CSS3 শেষ হয়ে যাবে। তারপর তোমাদের মেইন বিষয় শুরু আর কি, প্রজেক্ট শুরু। যে প্রজেক্টগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর 3-4টা ক্লাস নিয়েই তোমাদের প্রজেক্ট শুরু করে দেবো। তো এই 3-4টা ক্লাসের মধ্যে তোমাদের CSS3 শেষ হয়ে যাবে। কিছু প্রজেক্ট করার পরে আবার টুইটার বুটস্ট্র্যাপ শুরু করবো। আচ্ছা, তো চলো আমরা ক্লাস দেখি ডিরেক্টলি, যে যেটা তোমাদের শেখাতে চাইলাম আজকে। CSS টিউটোরিয়ালস ক্লাস নম্বর 23। আমি ক্লাসটা ওপেন করছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা লিখি নাই, লিখে দিতে পারি ডিরেক্টলি। CSS গ্রেডিয়েন্ট, CSS গ্রেডিয়েন্ট ইউজেস। আচ্ছা, সর্বপ্রথম শুরু করি, চলো CSS বর্ডার ইমেজ দিয়ে। ওকে, হাউ টু ইউজ বর্ডার ইমেজ একটু বললেই তোমাদের। CSS বর্ডার ইমেজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, দ্য ইমেজ টু ইউজ অ্যাজ বর্ডার, ইমেজকে বর্ডার হিসেবে ব্যবহার করে থাকি। হোয়ার টু স্লাইস দ্য ইমেজেস, তোমাকে জানতে হবে যে তুমি ইমেজটা কোথায় স্লাইস করবা। স্লাইস মানে কি, স্লাইস মানে কাটা, কেটে ফেলা, ঠিক আছে। টুকরো টুকরো করে কাটা কি বলা হয়, স্লাইস। আমরা বলি না ফালা ফালা করে কাটতে হবে, ফালা ফালা করে, এই ফালা ফালা কাটাকে বলা হয় স্লাইস বলা হয়ে থাকে, ঠিক আছে। ডিফাইন ওয়েদার দ্য মিডিল সেকশন শুড বি রিপিটেড অর স্ট্রেসড। মনে করো স্ট্রেসড মানে হচ্ছে যে প্রসারিত হওয়া, স্ট্রেস মানে হচ্ছে যে চেপে যাওয়া প্রসারিত হওয়া। আর রিপিটেড মানে পুনরাবৃত্তি হওয়া, ঠিক আছে। কোথায় এই সেকশনটা পুনরাবৃত্তি হবে অথবা প্রসারিত হয়ে যাবে, তোমাকে এটা জানতে হবে। স্লাইস কোথায় এটা তোমাকে জানতে হবে। আর তুমি ইউজ করবা কি, ইমেজকে ব্যবহার করতে হবে বর্ডার হিসেবে। এতে জানা খুব সহজে করতে পারবা। চলো একটা উদাহরণ ব্যবহার করি, তা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, HTML করা আছে এখানে, ঠিক আছে। আমি HTMLটা কপি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি HTMLটা কপি করলাম। আমি আমাদের প্রজেক্ট ওপেন করি, ইন্ডেক্স ডট। আচ্ছা, এখানে একটা মিস কেটে দেওয়ার দরকার নেই, এটা pineapple.jpg, এটা আগে ক্লাসে ব্যবহার করেছিলাম। সরি। আচ্ছা, আমরা এখানে গেলাম,
এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। কেউ দেখতে না পেলে আমাকে বলবে। এখানে কিছু ইমেজ দেওয়া আছে, ইমেজগুলো আমরা ব্যবহার করবো বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমরা ওপেন করে ফেলেছি। আমরা কত কাছে ফর্মের ব্যবহার শিখেছিলাম, সবাই নিশ্চয়ই প্র্যাকটিস করছে বাসায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর কাজ থাকে ফর্মের, ফর্ম নিয়ে প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে? এই ড্রপ আচ্ছা, আমি ডাউন এখানে পেস্ট নিয়ে করে দিলাম। একবার প্র্যাকটিস করতে লেগে ঝামেলা হচ্ছিল। আচ্ছা, সিম্পলি এখানে তেমন কিছুই দিনে দেখো, সিম্পলি এখানে জাস্ট দ্য বর্ডার ইমেজ প্রপার্টি এখানে একটা ইয়ে দিয়েছি, এটা না দিলেও সমস্যা নেই। ইহার দিয়ে দ্য মিডল সেকশন, দেখো মিডল সেকশন অফ ইমেজ আর রিপিটেড টু ক্রিয়েট দ্য বর্ডার। এখানে একটা আইডি নিয়ে দেখাচ্ছে যে বর্ডার ইমেজটা দেওয়া হয়েছে কত রাউন্ড, তাই বলছে কত রাউন্ড হবে, এগুলো বুঝে দিচ্ছে আর কি, ঠিক আছে? আর আমি এখন সবগুলো কেটে দিব, শুধু মেইন ইমেজটা রাখবো। প্রথম অবস্থায় আমি সেভ করি আর তোমাদের রান করে দেখিয়ে আসি এটা কেমন শো করছে। লাঞ্চ ইন ফায়ারফক্স করলাম, একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, ক্লোজ। আমি কোনো সেসেস করে নাই কিন্তু এখানে, ঠিক আছে? আচ্ছা, সেসেসটা দেখি একটু, তাহলে বুঝতে পারো প্রপারলি, ঠিক আছে? দেখো এখানে বর্ডার আইএমজি নামে একটা আইডি নিয়েছি। আইডিকে দেখো 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, হ্যাঁ, প্যাডিং 15 পিক্সেল, আর একটা ইমেজ দিয়েছি ইউআরএল বর্ডার পিএনজি 30 রাউন্ড নামে, ঠিক আছে? তো বর্ডার, আচ্ছা আইডি বর্ডার আইএমজি এটা নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা দেখে আসছি, দেখো ওপেন হয়ে গেছে। সিম্পলি দেখতে পাচ্ছ এখানে এই লেখাগুলো আছে এখানে, হ্যাঁ, আর এখানে এটা আছে, আর এখানে লেখা আছে কোনটা অ্যাকচুয়ালি সাপোর্ট করবে না। ইন্টারনেট এক্সপ্লোরার 10 ভার্সন যেটা, এটা এই বর্ডার ইমেজটা সাপোর্ট করে না এখনো। অনেক ব্রাউজার দেখবা আছে, এর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার 10টা এই ইমেজ সাপোর্ট করে না, মানে সিএসএস 3 এর অনেক বিষয় আছে যেগুলো তোমাকে সাপোর্ট করবে না, এখনো ব্রাউজার আপডেট করে নাই। তোমাদের শেখাচ্ছি যেটা এখন সিএসএস 3, এটা দেখাচ্ছে যে কিছু কিছু তুমি এখনো প্রপার্টি পাওয়া, যেগুলো এখনো অনেক ব্রাউজারে সংযুক্ত করে নাই, মানে সাপোর্ট করে না, ঠিক আছে? যেমন এখানে এই বর্ডার ইমেজটা ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজার, সেই ব্রাউজার 10 সাপোর্ট করে না, ভার্সনে অন্য ভার্সনে সাপোর্ট করে। তো আমি এইগুলো সব কেটে দিব, লেখাগুলো সব কেটে দিব, খালি ইমেজটা রাখবো, হ্যাঁ, যে তোমাদের হিজিবিজি না হয়। আচ্ছা, এগুলো কেটে দিলাম আমি। আর এখানে এসে এটাও কেটে দিলাম। আচ্ছা, সবচেয়ে সহজ তোমাদের কোড করে যাতে প্রোফাইল দেখে বুঝতে পারো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো এই যে ইমেজটা আছে, এখানে ইমেজ শো করছে, আর এখানে হচ্ছে যে এটা শো করছে, হিয়ার ইজ দ্য অরিজিনাল ইমেজ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমরা এখন দেখি এটা করি, হ্যাঁ, তাহলে প্রবলেম বুঝতে পারবো। সিএসএসটা করি, আর সিএসএস লিংক করা আছে না, আর সিএসএস ফাইলটা ওপেন করি, এখানে গিয়ে সিএসএস রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমরা এই আগের ক্লাসগুলো কেটে দিই, যেগুলো করেছিলাম আমরা ফর্মের সময় করেছিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের কোডটা নিয়ে আসি, ঠিক আছে? সিএসএস জন্য যে কোডটা এটা নিয়ে চলে আসি, কপি করলাম, তোদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? এখন আমি এখানে রিলোড করলাম এইটা, দেখো আমি একটু বড় করলাম এটা, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে ইমেজটা আছে এখানে, এটা অরিজিনাল ইমেজ, এইটা হিয়ার ইজ দ্য অরিজিনাল ইমেজ। নিচে দেখতে পাচ্ছ এই অরিজিনাল ইমেজ, এটা কি দিয়েছি জাস্ট নিচে কিন্তু ইমেজটা দিয়েছি, দেখো এই যে নিচ দিকে দেখো জাস্ট ইমেজ ট্যাগ দিয়েছি, হিয়ার ইজ দ্য অরিজিনাল ইমেজ, এখানে একটা ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজটা দিয়েছি, জাস্ট অন্য কিছু না। এটা তোমার না থাকলেও চলবে, এটা বিষয় এটা না। মেন বিষয়টা হচ্ছে এইটা, পি নিয়েছি, পি এর মধ্যে একটা আইডি নিয়ে বর্ডার একটা আইডি নিয়েছি, ঠিক আছে? ক্লাস তুমি নিতে পারো, ক্লাস নিয়ে কাজ করলে একই কাজ করবে। যদি এখানে ক্লাস নেও তাহলে ওখানে ডট দিতে হবে জাস্ট। এই যে আমাদের শেষে কি দিয়েছে, এখানে হ্যাশ চিহ্ন ব্যবহার করেছি না, প্রয়োজনে আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করতে হয়, আর ক্লাসের ক্ষেত্রে ডট চিহ্ন এখানে ব্যবহার করতে হয়। তুমি যদি এখানে ক্লাস নেও, দেখো কোনো পরিবর্তন আসবে না,
এখানে ক্লাস নিলাম, হ্যাঁ ক্লাস নিলাম, আর এখানে ডট চিহ্ন ব্যবহার করলাম, এখানে ডট দিয়ে দিলাম, একই ব্যাপার। আমি এখন যদি এখানে যাই, এখানে রিলোড করলাম, দেখো কোনো পরিবর্তন আছে কি? কোনো পরিবর্তন নাই। আর যদি আইডি এখানে ব্যবহার করো, তাহলে ওখানে জাস্ট কি ব্যবহার করতে, হ্যাশ ব্যবহার করতে হবে। এই দুটোই অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট, তাহলে এখানে হ্যাশ ব্যবহার করতে হবে। তুমি একটা ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখো এটা কীভাবে করলাম, আর এই জিনিসটার অর্থটা কি এটা বুঝেই তোমাদের খুব প্রপারলি, খুবই সহজ বিষয়। দেখো এটা হচ্ছে অরিজিনাল ইমেজ যেটা আছে, আমি এটাও কেটে দিলাম, অরিজিনাল ইমেজটা কেটে দিলাম। আচ্ছা আমি পরে একটু পরে কাটি। এখন দেখো এখানে লেখা আছে এই যে বর্ডার ইমেজ ইউআরএল, হ্যাঁ এখানে দেখো ইউআরএল বর্ডার পেনজি দিয়েছি, হ্যাঁ এগুলো এটা কেটে দিই, এটা কেটে দিলে ভালো বুঝতে পারবা। আমি কোনো লেখাই রাখবো না ভিতরে মনে করো, ঠিক আছে। এখন ইউআরএল 30 রাউন্ড লেখা আছে না, এটাও কেটে দিলাম। এখানে আমার কোনো কিছু দরকার, খালি ইমেজ দরকার এখানে। আচ্ছা জাস্ট কি করেছি, আমি নিচেরটা কেটে দিলাম, মনে করো অরিজিনাল ইমেজটা কেটে দিলাম, ঠিক আছে। একবারে সিঙ্গেল বানিয়ে দিলাম তোমার জন্য বোঝার সুবিধার্থে। বডি আছে, বডির মধ্যে কি নিয়েছি, পি নিয়েছি জাস্ট, ঠিক আছে। এই আইডিটা কেটে দিলাম ধরো আমি এখান থেকে। তার কি দেখতে পাচ্ছ তুমি, পি এর মধ্যে ইউআরএল নিয়েছি, ইউআরএল বর্ডার পিএনজি, হ্যাঁ আমাদের এটাও দরকার নাই। তার মানে দরকার আছে কি, ইউআরএল বর্ডার পিএনজি দরকার আছে। কারণ আমাদের কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে দেখি এই লেখাটা যেটা শো করছে, এটা বর্ডার ইমেজ ইউআর 30 রাউন্ড লেখা শো করছে না, এটা অ্যাকচুয়ালি ওটা আমার দরকার নেই, এটাও কেটে দিলাম। এন্ড বলতে পারেন আমার কি দরকার তাহলে, আমার পিও পি এর ভিতরে কিছুই রাখি নাই, দেখো কিছু রেখেছি কি রেখি নাই, তো পি রেখেছি, ট্যাগটা রেখেছি, আর কিছু রাখি নাই। এন্ড আমি এখানে মনে করো লিখে দিলাম এইরকম ভাবে, এখানে লিখে দিলাম পি এর মধ্যে কিছু লিখি নাই, পি আইডি ইজিক্যাল টু বর্ডার আইএমজি, ঠিক আছে কিছু রাখি নাই, কিন্তু জাস্ট এখানে এই সিলেক্টর পি এর মধ্যে একটা আইডি নিলাম। আর পি কে এবার ডিজাইন করবো আমি, পি কে আমি একটা ডিজাইন করবো, দেখো এখানে শেষে চলে গেলাম। এই যে আইডি নিয়েছি এখানে, পি এর মধ্যে আইডিটা নিয়েছি, ঠিক আছে। এই আইডিটা কোথায় নিয়ে গেছি, সিএসসি নিয়ে গেছি, এসএসসি নিয়ে গেছি, বর্ডার আইএমজি নিয়ে গেছি, ঠিক আছে। দেওয়ার পরে কি করছি, বর্ডার 1 পিক্সেল সলিড, তোমরা জানো বর্ডার এভাবে দিতে হয়, ঠিক আছে, ট্রান্সপারেন্ট এটা বলে দিয়েছি, হ্যাঁ 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট বর্ডার। আর প্যাডিং 3 পিক্সেল, আমি এটাও বাদ দিয়ে দিলাম, ধরো বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কেমন আসে দেখি, আমরা একটু দেখে আসি। আচ্ছা কিছু দেখা যাচ্ছে কি, কিছু দেখা যাচ্ছে না, এটা দিলাম আবার আমি। এবার এসো দেখো এই যে লেখাটা চলে আসছে এখানে, সিম্পলি এখানে দেখো এই যে বর্ডার ইমেজ দিয়েছে এখানে, এখানেই কিন্তু মেন লিঙ্কটা, হ্যাঁ এখানে কিন্তু কিছুই নাই এইচটিএমএল এ, লেখা যদি লিখে আমরা হিজি লেখা লিখি, দেখো সে লেখাটা শো করবে, হ্যাঁ এর ভিতরে শো করবে, এই যে দেখো ভিতরে শো করেছে লেখাটা, এই যে হিজি ভিজি লেখাটা শো করেছে, ঠিক আছে। মেন ফিল্ড তোমাদের এইটা, পি এর মধ্যে যে আইডি নিয়েছি আমরা, এই পিটাকে ডিজাইন করছি পি এর চারিদিকে, মানে এই মানে পি এর মধ্যে যা কিছু থাকবে আমি এর চারিদিকে বর্ডার দেবো। তুমি একটা ডিবের মধ্যে বর্ডার দিতে পারো, তার ডিবের যে আইডি বা ক্লাস নেবা তাকে তোমার ডিজাইন করতে হবে। তার আমি এখানে সিএসএসে গেলাম, গিয়ে কী করলাম, সে ডিবের আইডি বা ক্লাস নিলাম, নিয়ে এখানে ডিজাইন করলাম। প্রথমবার কি করতে হবে দেখো, প্যাডিং 15 পিক্সেল কেন দিয়েছে এটা দেখো, প্যাডিং যদি না থাকে তাহলে কি হবে, চিকন হয়ে যাবে এটা। প্যাডিং আমি কেটে দিলাম, এখন রিলোড করলাম, তাহলে কেমন হয় দেখো, এই দেখো চিকন হয়ে গেছে, দেখছো এটা চিকন। আমি তো এখানে ডান ক্লিক করলাম, এটার উপর দেখো ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, এখানে ডান ক্লিক করে এখানে যে ইনস্পেক্ট এলিমেন্ট এতে গেলাম, কিউ লেখা আছে না এখানে গেলাম। এখন ধরো এখানে গিয়ে এই যে আমার বর্ডার আছে এখানে দেখো, হ্যাঁ এই যে আমাদের এখানে লেখা আছে বর্ডার আইএমজি, আমি এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমি দিলাম প্যাডিং, দেখো একটু লো করার চেষ্টা করো, এটা যদিও ছোট্ট করে লেখা আছে, ক্লিয়ার ভিডিও যদি দেখতে পাবা। আমি প্যাডিং লিখলাম, প্যাডিং লিখলাম মনে করো 10 পিক্সেল, এতে শুরু করলাম, আস্তে আস্তে বেশি করছি 11, 12, 13, 14, 15 প্যাডিং বাড়াচ্ছি, তো এটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি কি। মানে প্যাডিং দেওয়ার মাধ্যমে কি হয়, আমরা শিখেছি এটা যে নিজের মধ্যে জায়গা ছেড়ে দেয়, নিজের মধ্যে থেকে জায়গা আস্তে আস্তে ছেড়ে দিয়ে এটা বড় করে দেয়। তাহলে এখানে প্যাডিং দিলাম কেন, এটা প্যাডিং দিলাম এই জন্যই যাতে কি হয়, প্যাডিং এই জন্যই দিলাম
আচ্ছা, ট্রান্সপারেন্টের কাজ কেটে বলছি, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে, একটা স্বচ্ছ ইয়ে তৈরি করে। আমি এখানে মনে করে দিলাম সলিড রেড, তাহলে কি আসে দেখো, কিছু পরিবর্তন আসছে কি? পরিবর্তন নাই। আচ্ছা, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, এখানে কিছু থাকবে না, আমি এটা ট্রান্সপারেন্ট না দিলেও চলবে। দেখো শুধু সলিড দিয়েছি, 1 পিক্সেল সলিড, দেখো কাজ করছে। এখানে আমি ট্রান্সপারেন্ট দেওয়া মানে স্বচ্ছ, আমি এখানে কিছু দিলাম না, এটা রেড গ্রিন ব্লু কিছু দিলাম না, এটা স্বচ্ছ থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, মানে স্বচ্ছ থাকবে, ঠিক আছে। তাহলে 10 পিক্সেল সলিড দিলাম। 10 পিক্সেল কেন দিলাম বর্ডার এখানে? তাহলে মোটা বেশি হবে, বুঝলি? এই যে দেখলে মোটা বেশি হয়েছে, আরও চিকন হতে হতো, ঠিক আছে, এই হলো বিষয়। এখনটা মেন বিষয় কিন্তু এখনো আসে নাই, এখনো মেন বিষয় স্যার আসে নাই আপনি কিন্তু। হয় এই যে বর্ডারের এত বড় হয়েছে, অঙ্কন কেন হয়েছে এটা? স্টাইল করেছেন কেমন বর্ডার ইমেজ করে? নামে একটা কি থাকবে তোমাদের, বর্ডার ইমেজ নামে একটা প্রপার্টি থাকবে। ইউআরএল এ কি দিতে হবে? বর্ডার পিএনজি। এই ইমেজটা কোথায় পেলাম আমি? দেখো আমাদের মেন ক্লাসে চলে যাই, যেখানে আমাদের ক্লাস আছে, এই দেখো, এই দেখো আমাদের এখানে বর্ডার ইমেজ একটা আছে, দেখতে পাচ্ছ কি? বর্ডার ডট পিএনজি। আমি এখানে ওপেন করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে ওপেন হয়ে দেখতে পাবা। এই দেখো, দেখতে পাচ্ছ কি? এটা এরকম একটা ইমেজ তোমাকে নিতে হবে অনলাইন থেকে। তুমি বর্ডার ইমেজটাকে সার্চ করলে ইন্টারনেটে, গুগলে সার্চ করলে প্রচুর বর্ডার ইমেজ পাবা, একটা পছন্দ করে তুমি ডাউনলোড করে ফেললা, ঠিক আছে, সে তুমি ব্যবহার করতে পারবে। এটা মনে করো বর্ডার ইমেজ। এই বর্ডার ইমেজ কি নাম দেওয়া আছে আমার এখানে? বর্ডার ডট পিএনজি। এই যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছ, আমরা এই ইমেজটাকে ওখানে ব্যবহার করেছি, ঠিক আছে। তো মনে হতে পারে এই যে ছোট্ট ইমেজটা এত বড় হলো কিভাবে? এই ছোট্ট দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, প্রত্যেক দিকে 3টা করে আছে, দেখো 1 2 3, 3টা আছে না? এটাকে আমি রাউন্ড করেছি, রিপিট করেছি বারবার। কতবার রিপিট করেছি? আর এটা রিপিট করেছি আমরা হচ্ছে, এই রিপিট করেছি আমরা হচ্ছে কতবার রিপিট করেছি? এটা 30 বার রিপিট করেছি। দেখো এখানে এসো, কি লিখছি এখানে? প্রথম ইউআরএল বর্ডার ডট পিএনজি, মানে ইউআরএল, এটা তোমরা জানো এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আমরা সিএসএস কি করতে পারি? ইমেজ বসাতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমি এভাবে শিখেছিলাম তোমাদের, যে আমরা এইচটিএমএল এ যেমন আইএমজি ট্যাগ ব্যবহার করে ইমেজ ব্যবহার করি, যে আইএমজি এসআরসি, এবার ট্যাগ ব্যবহার করে ইমেজ ব্যবহার করি। আবার দেখা যাচ্ছে সিএসএস এর ক্ষেত্রে আমরা ইউআরএল ব্যবহার করে ইমেজ ব্যবহার করতে পারি। এই সিস্টেম আর বর্ডার ইমেজ দিচ্ছি, ঠিক আছে। তো ইউআরএল লিখলাম, লেখার পরে বর্ডার এই ইমেজের নাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ভিতরে ইমেজের নাম লিখে দিলাম, ঠিক আছে। এই যে দেখো আমাদের ইমেজের নাম কি? বর্ডার ডট পিএনজি, এটা আমাদের ইমেজের নাম। ইমেজের নাম এখানে বসিয়ে দিয়েছি। আর 30 রাউন্ড মানে কি? 30 বার এটা ঘুরবে। কতবার ঘুরবে? আমার এখানে মাত্র কোন কয়টা আছে? এখানে দেখো 6টা আছে, 1 2 3, এই যে 1 2 3টা করে আছে। 30 বার যদি রাউন্ড দেয় তাহলে কেমন দেখাবে ইমেজটা? এইরকম দেখাবে। এই যে তোমরা যেমন দেখতে পাচ্ছ আমাদের ব্রাউজারে ওপেন হওয়ার পরে 30 রাউন্ড আছে, এটা বুঝতে পারলে কি? এরকম দেখাবে 30 রাউন্ড দিলে। আমাদের বাড়িয়ে দিই তাহলে কি হয় দেখো, আমি এখানে 30 রাউন্ডের জায়গায় 40 রাউন্ড দিয়ে দিলাম, আমি দিলাম 40 রাউন্ড দিলাম, তাহলে কেমন দেখায়? এই দেখো, মজা না? দেখতে পাইছো কেমন হয়ে গেছে? এটা দেখতে অনেকটা মনে হচ্ছে যে ওই যে অনেক সময় ডিজাইন করে গেট ডিজাইন বিয়ের সময়, সেই বা দেখাচ্ছে যে অনেক সময় ওই গেট যে ডিজাইন করছে ঈদের সময় আমরা দেখি গেট ডিজাইন করছে, বা বিয়ে বাড়িতে গেট ডিজাইন করে, ওরকম লাগছে দেখতে, তাই না? জাস্ট আমি রাউন্ড কত দিয়েছি? 40 রাউন্ড দিয়েছি। রাউন্ড এত বেশি হয়ে গেছে যে ডিজাইনগুলো হারিয়ে গেছে, শুধু 4 কর্নারের ডিজাইন আছে। দেখো এই যে 1 2 3 4 কর্নার ডিজাইন, এগুলো একবার প্লেন হয়ে গেছে ডিজাইনগুলো, ঠিক আছে। যদি আমি ডিজাইন কমিয়ে দিই, এখানে ধরো এখানে দিয়ে দিলাম 20, তাহলে কি হয় দেখো, রাউন্ড 20 দিলাম, দেখো এটা কত বড় বড় হয়ে গেছে না? যত কমে তত বড় বড় হবে, ঠিক আছে। আর বাড়ালে কি হবে আস্তে আস্তে? আমি এখানে ধরে 60 দিলাম বা 50, মানে 50 দিলাম, তাহলে কি হয় দেখো, সেভ করলাম, রিলোড করলাম, দেখো 4 কোণায় 4টা হয়ে গেছে মাত্র। এই কোণায় 1 2 3 4, মাঝখানে কিছু আছে কি? একবার হারিয়ে গেছে, এই হলো বিষয়। এবার আমরা দেখাচ্ছি যে কি করতে পারি, বর্ডার ইমেজ খুব সহজে ব্যবহার করতে পারি। আসলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এবার বর্ডার ইমেজ ব্যবহার করতে পারি খুব সহজেই এতে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে সবাই বুঝতে পেরেছো প্রপারলি।
হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ক্লাস রেকর্ড করছি। আচ্ছা, এরপর হচ্ছে এটা দেখলাম আমরা 30 রাউন্ড বর্ডার আইএমজি। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এটা এই স্ট্রেস স্ট্রেস করে দেখবো, ঠিক আছে, এটা কেমন ঘটে। একই জিনিস আছে এখানে, একই জিনিস এখানে সব কোড এখানে আছে, জাস্ট আমরা এখানে রাউন্ডের জায়গায় কি দিব, এখানে স্ট্রেস ব্যবহার করব। তাহলে কি হয় দেখো, স্ট্রেস মানে প্রসারিত, স্ট্রেস মানে স্ট্রেস মানে হচ্ছে প্রসারিত হওয়া, এটা প্রসারিত। এখন আমরা এটা কিন্তু রাউন্ড ছিল, এবার রিলোড করলাম, দেখো প্রসারিত মানে কি, দেখো মাঝখান থেকে আস্তে আস্তে কি হয়ে গেছে, এখান থেকে আস্তে আস্তে কর্নার দিক চলে গেছে, এখান থেকে কর্নার দিক চলে গেছে, ঠিক আছে, এখান থেকে আস্তে 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 মনে হচ্ছে প্রসারিত হয়ে গেছে। একটা টেনে যেমন লম্বা করি না, তো রাবার টেনে কি করো, রাবার টেনে মাঝখান থেকে লম্বা করে দাও, ঠিক আছে, ওইরকম ভাবে দেখো এখান থেকে এখানে প্রসারিত হয়ে চলে গেছে, অর্থাৎ স্ট্রেসড হয়ে গেছে, এর বিষয়। আচ্ছা, এটা যদি টেস্ট ব্যবহার করে এভাবে ট্রেস এই ঘটনা ঘটবে। তুমি এখানে আরো কমে বাড়িয়ে দাও, এখানে 40 করে দিলাম, ট্রেস কিন্তু 40, তাহলে কি হয় দেখো, একবার প্লেন হয়ে গেছে, চার কোণে চারটা এবং প্লেন হয়ে গেছে। হ্যাঁ, আর 30 দিলে এরকম দেখাবে। আর তুমি এখানে যদি আমি এখানে 10 দিই, তাহলে কি হয় দেখো, বুঝতে পারছো বিষয়টা কেমন হয়ে গেছে, 10 দেওয়ার কারণে ইমেজটা এই যে এই সিস্টেম হয়ে গেছে, ডিজাইনটা মানে খুবই কমে গেছে এটা। বরাবর 30 দিলে ভালো লাগছিল দেখতে, মিডিয়াম এটা এই ডিজাইন নাকি। আর পরে চলে যাই, আচ্ছা তোদের দেখিয়েছি 50 রাউন্ড দিয়ে, 50 রাউন্ড দিলে কেমন দেখাই, 50 রাউন্ড তোদের ব্যবহার করে দেখিয়েছি। যদি রাউন্ড 20% দেওয়া হয় তাহলে কি ঘটবে দেখো, স্যার আমি 40 একই মিনিট বিষয় পরে এখানে ক্লাসে আসছি। 20% রাউন্ড দিই, এখানে লিখে দিলাম রাউন্ড, রাউন্ড এখানে 20% লিখে দিলাম, 20%। এবার দেখো কেমন আসে, এই যে রূপ সিস্টেম চলে আসছে দেখো। হ্যাঁ, আগের মতো এখানে যদি দিই 40%, এই যে এরকম চলে আসছে, সে 30-এর মধ্যে চলে আসছে, 30 দিয়ে যেমন আসছিল একটা 40% এরকম চলে আসছে, পার্সেন্ট দিয়ে ব্যবহার করতে পারি এটা। আচ্ছা, এরপর আমরা আসি এখানে নিচ দিকে 30% রাউন্ড দেখালাম তোমাদের। আচ্ছা, আমরা একসাথে তিনটে ব্যবহার করেছি, এটা দেখতে পারি চাইলে। 1 2 3 একই ব্যাপার, একই বিষয়, তিনটে একসাথে দেখতে পাবো তখন। তাহলে আমাদের আশা করি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো যে ইমেজ কি ব্যবহার করতে হয়। জাস্ট তোমার একটা অনলাইন থেকে ইমেজ ডাউনলোড করবা, তোমাদের রিসোর্স ফাইলে রাখবা, এটা এই যেভাবে রেখে দিবা, বর্ডার ডট পেজ রেখে দিলা, তারপরে কি করবা, একটা জায়গায় এইচটিএমএল এ গিয়ে পি বা যে কোনো ট্যাগ নিলে বা ডিপ নিলা, তার মধ্যে আইডি বা ক্লাস নিয়ে নাম দিয়ে দিলা, ঠিক আছে, এবং আইডি বা ক্লাসকে কল করলা, কোথায়, সিএসএস কল করলা, কল করে জাস্ট কি করবা, বর্ডার দিবা, বর্ডার 1 পিক্সেল সলিড বা 10 পিক্সেল সলিড নিতে দেওয়ার পরে তুমি কি করলে, এখানে ইমেজের লিঙ্ক দিলে, ইউআরএল দিয়ে ইমেজের নাম ভিতরে দিয়ে দিলা, আর কত পার্সেন্ট রাউন্ড হবে বা স্ট্রেংথ হবে, প্রসারিত হবে, সেটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো প্রপারলি। তাই আমাদের এখানে ইমেজ বর্ডারের কাহিনী শেষ। তাহলে চলো নতুন কাহিনী শুরু করি নাকি, নতুন কাহিনী। আচ্ছা, নতুন কাহিনীটা হচ্ছে সিএসএস মাল্টিপল ব্যাকগ্রাউন্ডস। এটা খুব মজার একটা বিষয়, চলো দেখি কিভাবে করবা এটা। সিএসএস মাল্টিপল ব্যাকগ্রাউন্ডস, স্যার ক্লাসটা রেকর্ড করছেন, ওইটা পিটেক এ না নিয়ে ডিপ নিলে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, অমিত হাসান আতিক পোস্ট করছে যে পিটেক না নিয়ে অন্যটা দেখাচ্ছে যে রেকর্ড, মানে অন্যটা ব্যবহার করলে হবে কি না? হ্যাঁ হবে, তুমি যে কোনো ট্যাগ নিতে পারো, তুমি যে কোনো ট্যাগের মধ্যে তুমি ক্লাস নেও, অথবা তুমি যদি ট্যাগ না নিয়ে দেখাচ্ছে যে তুমি মানে অন্য ট্যাগ নিলা মনে করো, অথবা তুমি ডিপ নিলা, ডিপ একটা ট্যাগ, পি একটা ট্যাগ, এ একটা ট্যাগ, যে কোনো ট্যাগ নিয়ে তার মধ্যে আইডি ক্লাস নিয়ে করলেই হবে। তুমি যাকে ঘিরতে চাও অ্যাকচুয়ালি, যার চারিদিকে তুমি বর্ডারটা দিবা, এত সুন্দর বর্ডারটা দিবা, সেখানে তুমি কি করবা, সেখানে আইডি নিলে বা ক্লাস নিলে তাকে সিএসএস ডিজাইন করতে পারবে। আচ্ছা,
চলো আমরা হচ্ছে যে এটা কেটে দিই। আমি এখান থেকে এই বডিতে কেটে দিলাম, কারণ আমরা শুরু করবো এবার মাল্টিপল ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়। আচ্ছা সরি, শেষে গিয়ে আমি এটা কেটে দিলাম, দরকার নেই এটা বড়টা এখন সব ফাঁকা করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা HTML ফাঁকা করলাম। এবার মাল্টিপল ব্যাকগ্রাউন্ডটা কি ব্যবহার করে দেখবো আমরা, ঠিক আছে। আমি এখানে HTMLটা কপি করলাম। তো আশা করছি তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। আমি অ্যাকচুয়ালি কপি পেস্ট করি তোমাদের দ্রুত শেখানোর জন্য, কারণ আমরা 1 ঘন্টা শেষে 1.5 ঘন্টা হয়ে যায়, হ্যাঁ। আর সাথে সরলভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদের, আমি একবারে কেটে কুটে সরল করে নিয়ে এসেছি যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। আর কপি পেস্ট করার কারণটা হচ্ছে যেন দ্রুত তোমাদের ক্লাসে অনেক কিছু শেখাতে পারি, মানে কম সময়ে যেন বেশি শেখাতে পারি। লিখতে গেলে এগুলো দেখাতে সময় বেশি লাগবে, আর অনেক সময় স্টেপ বাই স্টেপ মনেও থাকে না, হ্যাঁ, যে কার পরে কোনটা শেখাবো কার পরে কোনটা শেখাবো। এই জন্য স্টেপ বাই স্টেপ আমার সাজানো থাকে, সেখানে তোমাদের বুঝিয়ে দিই, হ্যাঁ, যাতে কোনোটা বাদ না পড়ে। আর সবগুলো দেখছে মানে স্মরণ শক্তি থেকে শেখাতে থাকলে কি হবে, অনেক কিছু ছাড়া পড়ে যাবে। বুঝলাম সেটা। ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যখন যে কাজ করতে চাই অটোমেটিক মাথায় মনে চলে আসছে এইটাকে এখন ব্যবহার করতে হবে, বুঝলি, মানে এই টেকনিক ব্যবহার করতে হবে। অনেকটা কুম্ফুর মতো। তুমি ধরো কুম্ফু বা ক্যারাতে শিখেছো, তো কুম্ফু বা ক্যারাতে শিখেছো, সেই কুম্ফু বা ক্যারাতের ক্ষেত্রে তুমি মনে করো মারামারি করতেছো, কোন টেকনিক প্রয়োগ করবা সেটা মনে করো অটোমেটিক যখন অ্যাকশনের সময় অটোমেটিক মনে পড়ে যাবে যে এই টেকনিক প্রয়োগ করতে হবে। আচ্ছা ক্লাস থেকে দুজন চলে মানে দুজন কম দেখছি ক্লাসে। আচ্ছা দেখো 10 জন ছিল ক্লাসে, দুজন কম দেখছি, মানে ডিসকানেক্ট মনে হয়ে গেছে 2-1 জনের। আচ্ছা দেখো খুব গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে, মিস করা যাবে না, মিস করলে নিজের ক্ষতি করলাম। শুধু বসে যদি ক্লাস শুনো মনে করো হয়তো প্র্যাকটিস কোনো কারণে করতে পারলা না, প্রচণ্ড ব্যস্ত মানুষ, হ্যাঁ, কোনো কারণে ব্যস্ত হয়ে গেছো, ক্লাসে তো বসে শুনলে দেখা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন মনে পড়ে যাবে, এই হলো বিষয়। আচ্ছা তোমাদের হচ্ছে যে এখন আমি শুরু করবো হচ্ছে যে CSS মাল্টিপল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো এটা শুরু করার পূর্বে এই যে অলরেডি আর 1 মিনিট সময় আছে, তোমরা আবার রিজয়েন করো, ঠিক আছে। এটা 1 মিনিটের মধ্যে কেটে যাবে, তোমরা সবাই রিজয়েন করো ক্লাসে, ওকে, সবাই রিজয়েন করো। ক্লাস এ রিজয়েন করো। আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি কি CSS মাল্টিপল ব্যাকগ্রাউন্ডে শিখবো, আর বেশি সময় লাগবে না আপনাদের, ঠিক আছে। মেইন বিষয়গুলো শিখালাম, আর মাল্টিপল ব্যাকগ্রাউন্ড একটা দুটো উদাহরণ দিয়ে আপনাদের শেষ করবো। তারপর আমরা চলে যাবো গ্রেডিয়েন্টে, কালার চলে যাবো গ্রেডিয়েন্ট কালারে। আচ্ছা আমি কেটে দিলাম, স্টপ শেয়ারিং করলাম। আচ্ছা আচ্ছা অলরেডি সামি, শান্ত, মেহেদি, সামি চলে এসেছে, শান্ত এসেছে, মেহেদি, মোহন এসেছে ক্লাসে, মানে রিজয়েন করেছে অলরেডি, রাকিবুল হাসানও চলে এসেছে। জাস্ট একটু ওয়েট করি। সামিও চলে এসেছে। আচ্ছা অমিত হাসান আতিক চলে এসেছে ক্লাসে, রিজয়েন করেছে। রাজু আহমেদ এসেছে। আচ্ছা রাজু আহমেদ এসেছে, রিজয়েন করেছে। মিথুন রিজয়েন করেছে। আচ্ছা অলরেডি আমাদের আবার 9 জন হয়ে গেছে। আচ্ছা তো আমরা দেখি আবার শুরু করি, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার চলে গেলাম। আমরা এখানে ছিলাম, আমাদের পুরোটা ফাঁকা হয়ে আছে।
চলো আমরা মাল্টিপল ব্যাকগ্রাউন্ডটা দেখি। আমরা প্রথমে এই যে পুরো স্টিমেলটা কপি করলাম, তারপর আমরা কি করবো, অপারেশন চালাবো নাকি? অপারেশন যেমন করতে না পারলে রোগী মারা যায়, হ্যাঁ, এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা এরকম। কিন্তু সঠিকভাবে কাজটা না করতে পারলে কি হবে, ভুল ভ্রান্তি এরর দেখাবে, তখন ভুল দেখাবে। সবচেয়ে বেশি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যা তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সফটওয়্যার ডেভেলপ করবা। এই এইচটিএমএল সিস্টেমে দেখাচ্ছে ইয়া হয়, ডিসপ্লে করে না, শো করে না, কিন্তু পিএইচপিতে তুমি কাজ করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ভুল করলে ইরর দেখায়। ঠিক আছে, কি ভুল করছে তা বলে দেয়। কাজগুলো সার্ভার থেকে রান হয়, বুঝছো? তোমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করতেছি ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল সিএসএস, হ্যাঁ, এগুলো শুধু ব্রাউজার থেকে রান হয়। তুমি ব্রাউজারে রান করলেই রান হবে। কিন্তু তুমি যখন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা, পিএইচপি ব্যবহার করবে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তোমার ব্রাউজার থেকে রান হয় না, তুমি ব্রাউজার রান করতে পারবা না। হ্যাঁ, এটা কোথায় রান করতে হবে, সার্ভার থেকে রান করতে হবে। তোমার এই ফাইলগুলো সার্ভারে থাকতে হবে এবং সেখান থেকে ইউআরএল এর মাধ্যমে তোমাকে রান করতে হবে। এই জন্য ওখানে কি দেখায়, ইরর দেখা দেয় ডিরেক্টলি। তাহলে দেখি একটু রান করে, আমার এখানে কোনো এইচটিএমএল রাখা নাই। আচ্ছা, এখানে কি করলাম, ডাবল ডাবল হয়ে গেছে নাকি? আচ্ছা, আমার এরকম ছিল, আমরা একটু আরেকবার কপি করে নিচ্ছি, আমাদের ডাবল কপি হয়ে গেছে। আমাদের শুধু কি করবো, আমি এই বডির মধ্যে কন্টেন্টটা কপি করবো, আমার হেড সহ কপি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমাদের কপি করতে হবে। বডির মধ্যে গেলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু অনেকে দেখাচ্ছে নেট খরচ বেশি হয়। জাহাঙ্গীর বলছে যে সবার ভিডিও অন থাকলে বুঝতে পারবো যে কে কে মনোযোগ সহকারে ক্লাস করছে। তোমার সাথে আমি একমত, কিন্তু অনেকে দেখাচ্ছে গ্রাম থেকে ক্লাস করছে, নেট খরচ বেশি হয় ভিডিও অন থাকলে। অ্যাকচুয়ালি তোমাদের নিজের দায়িত্ব, হ্যাঁ, ভিডিও অন থাকলে ক্লাস তো বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের নেট খরচটা বেশি হবে যেহেতু গ্রামে আসো। হ্যাঁ, শহরের মতো নেটটা সহজলভ্য না গ্রামে, তোমার জিপি নেট ব্যবহার করতে হচ্ছে বা এরকম কোনো দেখাচ্ছে এই নেটগুলো। সমস্যা নাই, ভিডিও অফ থাকলেও সমস্যা নেই, তোমার যাতে নেট খরচটা কম হয়। তো এ তো নিজ দায়িত্বে শিখতে হবে। জাহাঙ্গীর কথা ঠিক আছে, এটা এই বিষয়ে আমি একমত, কিন্তু দেখে তোমাদের নিজ দায়িত্বে মনোযোগ সহকারে শিখতে হবে, বুঝো নাই? যদি তুমি নিজ দায়িত্বে না শিখো তাহলে ক্ষতিটা কার? ক্ষতি কিন্তু আমার না, ক্ষতি হচ্ছে তোমাদের। যে মনোযোগ সহকারে শিখবে সে দেখাচ্ছে ভালো করতে পারবে, ক্লায়েন্টের কাজ করতে পারবে। আর যে শিখবে না সে ক্লায়েন্টের কাজ করতে পারবে না, তো তোমার মূল্যবান সময় নষ্ট, টাকা পয়সাও নষ্ট, বুঝো নাই? কারণ প্রত্যেকটা ব্যাচে আমি দেখেছি আমার যে অনেক স্টুডেন্ট আসে, সবাই কিন্তু সফল হয় না, এই 2 জন 4 জন 5 জন সফল হয়, বাকি সবগুলো ঝরে যায়। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে দেখি এটা। তোমাদের মধ্যে কে কে সফল হয়ে গেছে আমি জানি না, এটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, বুঝো নাই? একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টের মধ্যে সবাই প্লাস পায় না, সবাই দেখাচ্ছে যে মানে অনেক ভালো রেজাল্ট করে না। ওই ক্লাসের মধ্যে স্যার কিন্তু একই রকম পড়ায়, কেউ ফেল করে আর কেউ দেখাচ্ছে যে অনেক ভালো রেজাল্ট করে। তো ওইটা ওরকম, বুঝো না? এখানে দেখতে পাচ্ছি আসো, আমি জানি না তুমি কে সফল হবা, সফল সেই হবে, আমি এটা জানি যে সফল সেই হবে যে মনোযোগ সহকারে শিখবে, প্রচুর শেখার আগ্রহ রয়েছে, প্র্যাকটিস করবে, বারবার চেষ্টা করবে প্রাণপণে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে ক্ষুধা তৈরি করবা যে আমি শিখতে চাই, হ্যাঁ, তুমি দক্ষতা অর্জন করতে চাও, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আচ্ছা, আমরা তাহলে দেখি, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা একটু রান করে দেখি তাহলে কেমন দেখাচ্ছে, বুঝতে পারবো। আমরা এর আগে শিখছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ আচ্ছা মাল্টিপল ব্যাকগ্রাউন্ডস, এমনি লেখাগুলো আসছে, অন্য কিছুই আসে না, তাই না? আমরা একটু সিএসএস ব্যবহার করি, সিএসএস ব্যবহার করলে বুঝতে পারবো যে কোনটা আমাদের অপারেশন চালাতে হবে। ঠিক আছে, লেখাটা নিয়েছি, সিএসএসটা কপি করলাম এখান থেকে, example1 নাম দেওয়া আছে, এখানে সিএসএসটা কপি করলাম। আমি তোমাদের কাটা ছেঁড়া করে একবারে প্রপারলি বুঝিয়ে দেবো, হ্যাঁ, যে কোন কোড কেন লেখা হয়েছে, কোন কোড কেন লেখা হয়েছে, এটা আর কি। এবার রিলোড করলাম। আচ্ছা, তো নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, দেখো যে এই যে নিচ দিকে দেখো, দেখতে পাচ্ছি এইটা একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে দেখো, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর একটা ফুলের ছবি আছে, দেখো দেখতে পাচ্ছ কি? নিচে একটা দেখো ব্যাকগ্রাউন্ড আছে ইয়ে বর্ণের, এটা কি কালার বলা হচ্ছে? আচ্ছা,
এই কালার এই এক ব্যাকগ্রাউন্ডের উপর কি আছে, এইখানে এখানে কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে সেটা হচ্ছে ফুল আছে, একটা ফুলের গাছ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে কি হয়েছে, মানে নিচের বড় ব্যাকগ্রাউন্ডের উপরে এই ফুলের গাছটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড। দুটোই সিএসএস ব্যবহার করা হয়েছে। আমরা দেখে আসি চলো দুটো ব্যাকগ্রাউন্ডে। তোমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে অনলাইনে পাবা, সার্চ করলে পাবে, ঠিক আছে। ক্লায়েন্ট কাজ করার সময় ক্লায়েন্টে দিয়ে দিবে যদি এরকম কিছু চাই তারা, তোমাদের আমি দিয়ে দিব। এটা তোমরা এগুলো প্র্যাকটিস করতে, ব্যবহার করার জন্য তোমাদের এগুলোই ব্যবহার করতে পারবো, আমাদের ইমেজগুলো তোমাকে দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছ দুইটা, এই যে ফ্লাওয়ার, যেটা এই দেখতে পাচ্ছ ফ্লাওয়ার, এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এই যে আমি ছোট বড় করছি, দেখো এই যে জুম করে দেখাচ্ছি, এর একটা ইমেজ, এটা ওপেন করেছি আমি, ঠিক আছে। তোমাদের এই ইমেজটা ব্যবহার করতে হবে, এর বিষয়। একটা হচ্ছে কি, একটা যে পেপার ডট চিপ, ছোট্ট ইমেজ দেখে একটা, হ্যাঁ, এই যে তোর মনে হতে পারে ভাইয়া এই ছোট্ট ইমেজটা বড় করলেন কিভাবে, তোমাদের শিখিয়েছি না কিভাবে বড় করতে হয়। এই যে ছোট্ট একটা ইমেজ, এটা ছোট্ট একটা ইমেজ রিপিট করেছি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, রিপিট করে বড় করে দিয়েছি, এল বিষয়। ছোট্ট একটা ইমেজ কেটে নিয়ে আমাদের রিপিট করতে হলে ইমেজটা কি আস্তে আস্তে রিপিট হতে হতে পুরো দেখা যাচ্ছে যে স্ক্রিন হয়ে যাবে। এটা 100% করলে দেখো ইমেজটা কত বড় হয়, 300% করেছে, 300% করার কারণে বড় হয়ে গেছে, যে ইমেজটা যদি এত বড়, এই যে দেখতে পাচ্ছ। তো এই ইমেজ যেটা আছে, দুটো ইমেজ আমরা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এটা পেপার ডট জিপ, ঠিক আছে। একটা কি ইমেজ ফ্লাওয়ার ডট জিপ, FLWR দিয়েছি, এই দুটো এই ইমেজ এবং এই ইমেজ দুটো ইমেজ ব্যবহার করেছি। ছোট ইমেজটাকে রিপিট করে বড় করেছি এবং ছোট ইমেজের উপর কি করেছি, এই ছোট ইমেজটাকে বড় করেছি আর তার উপরে এই ফুলের ছবি দিয়েছি। এটাকে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড বলা হয়। তার উপর কি লেখা, তার উপর লেখা দিয়েছে আবার, দেখছো কি ডলার ইফসাম, এই যে ডলার দিয়েছি তার উপর লেখা দিয়েছি। উপর অংশগুলো আমরা ভ্যানিশ করে দিই, যে দরকার নেই, তোদের বুঝতে অসুবিধা। এই যে দুইটা H1 পিজের যে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। তো এক্সাম্পল লেখা যাবে, ডিভিশন নিচে দেখো একটা, আমি আপনারা রিলোড করলে বুঝতে পারবা। এই চলে গেল। এখন ধরো এই যে লর্ড ইফসাম লেখা আছে আর এই কন্টেক্সট লেখা আছে, দেখো সবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার উপরে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ফুলের ব্যাকগ্রাউন্ড আছে, দেখো ফুলের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপর আবার লেখা আছে। এটাকে বলা হচ্ছে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড। এরকম তোমাদের আগে কখনো দেখাই নাই যে কিভাবে এই ডিজাইনটা করবা, এরকম ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করবে এটা তোমাদের দেখাই নাই এর আগে, ঠিক আছে। তো এটা কিভাবে একটু বুঝিয়ে দিতে হবে তোমাদের খুব সহজে। প্রথমে HTML এসো, HTML দেখো এখানে ডিপ লেখা আছে ING example1, বুঝতে পারছো কি example1, এখানে H1 P, হ্যাঁ, জাস্ট এখানে কি করেছি দেখো, সিম্পলি এখানে কিছুই কেউ দিই নাই, জাস্ট আমাদের লেখা যেটা আছে যে লরেম ইপসাম ডলার লেখা আছে না, এই দেখো H1 এর ভিতরে একটা লেখা দিয়েছি, জাস্ট ডলার ইপসাম, হ্যাঁ ডলার এর লেখা আছে, এই লেখাটা H1। P এর মধ্যে দুটো P নিয়েছি, জাস্ট এই P এর মধ্যে কিছু লেখা দিয়েছি, যে একটা প্যারাগ্রাফ নিয়েছি, আর এই P এর মধ্যে লেখা দিয়েছি, জাস্ট তেমন কিছুই না, একটা হেডলাইন দেওয়া আছে আর P এর মধ্যে দুটো প্যারা দিয়ে কিছু লেখা দেওয়া আছে। তুমি একটা পি দিলেও সমস্যা নেই, এখানে একই ব্যাপার। তুমি এখানে একটা প্যারাগ্রাফ, তাহলে এখানে দুটো প্যারাগ্রাফ দরকার, দুটো প্যারা আসছে, তখন এই একটা প্যারা আসছে পি এর মধ্যে দেওয়ার কারণে একটা নিচে একটা পি দেওয়া, একটা প্যারা আসছে, তাহলে কয়টা প্যারা, এখানে দুইটা প্যারা। এখানে কয়টা পি দেওয়া হয়েছে, এই যে একটা পি, হ্যাঁ এই যে একটা পি। আলাদা পি নিলে অটোমেটিক একটা কি নেই, ওখানে মার্জিন নেই, মার্জিং বা প্যাডিং এরকম নিয়ে কি করে, একটা গ্যাপ সৃষ্টি করে, হ্যাঁ অনেক সময় গ্যাপ দেওয়া যায় এটা এইভাবে, ঠিক আছে, গ্যাপের দুটো প্যারাগ্রাফ দিচ্ছে। আর উপরে কি দিচ্ছে, এখানে জাস্ট একটা H1 দিয়েছি জাস্ট। আর এই পুরোটাকে H1 এবং P কে ঘিরে দিয়েছি কি দিয়ে, একটা ডিভিশন দিয়ে, একটা ডিভিশন ট্যাগ দিয়ে, ডিভিশন ট্যাগ তাকে ঘিরে দিয়েছি, এবং সেই ডিভিশন ট্যাগের কি নাম দিয়েছি, example1। আইডি দেখে তুমি ক্লাস ব্যবহার করলে সমস্যা না, কি ব্যাপার, ঠিক আছে, এটা ক্লাসে ব্যবহার করতে পারো। আইডি দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট নিয়ে এই পুরো ডিপটার নাম দিয়েছি example1। example1 যে নামটা দিয়েছি এখানে চলে শেষ রিলেশন, এই example1 নিয়ে আমরা কাজ করব, example1 কে শেষে নিয়ে গিয়ে কাজ করব। এই example1 কে মনে করো কপি করে শেষে নিয়ে গেলাম, হ্যাশের মধ্যে লিখলাম এই যে example1 লিখলাম। এখন মনে করো কি কাজ করছি দেখো, প্রথমে আমরা একটা ইমেজ ব্যবহার করছি, দেখো ইউআরএল ইমেজ, হ্যাঁ ওই যে এর আগে ইমেজ ব্যবহার করলাম, কিভাবে দিলাম, ইউআরএল ব্যবহার করলাম। যখন তুমি সিএসএস দ্বারা ইমেজ ইমপ্লিমেন্ট করতে চাইবা, সিএসএস এর মতো ইমেজ ব্যবহার করো ওয়েবসাইটে, তোমরা জানো HTML যখন ব্যবহার করো তখন কি করতে হয়, SRC লিখে ব্যবহার করতে হয়, তাই না, SRC লিখে ব্যবহার করতে হয়।
তুমি যখন সিএসএস ব্যবহার করো তখন এই ইউআরএল ব্যবহার করতে হয়, ইউআরএল লিখে। এই হলো বিষয়। আচ্ছা, যেটা হচ্ছে কি এখানে এই যে ইউআরএল যেটা আছে, এখানে প্রথমে ইউআরএল দেওয়ার পরে ইমেজ ফ্লাওয়ার ইমেজ বুক FLW ফ্লাওয়ার জিপ, প্রথম ইমেজটা দিচ্ছি দেখো এখানে ইউআরএল দিয়ে। তারপরে কি করছি এখানে কমা দিয়ে দ্বিতীয় ইমেজটা দিয়েছি। আমি কিন্তু একবার লিখেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, কি লিখেছি প্রপার্টিটা লিখেছি একবার, ভালো করে বুঝবো। প্রপার্টিটা কোনটা লিখেছি একবার লিখেছি, বাট প্রথমে কোনটা দিয়েছি ভালো করে বুঝো। কিন্তু প্রথমে দিয়েছি ফ্লাওয়ার ইমেজ, তারপরটা কোনটা দিয়েছি পেপার ইমেজ, ভালো করে বুঝো। কিন্তু ফ্লাওয়ার ইমেজ কোনটা এইটা, এই যে ফ্লাওয়ার। আর পেপার ইমেজ কোনটা, পেপার নিচে যেটা আছে, যেটা ব্যাকগ্রাউন্ডের মানে বাদামি বর্ণের। তখন নিচে বাদামি বর্ণের যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই বাদামি বর্ণের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু কখন দিয়েছি, এটা কিন্তু আমরা দিয়েছি শুরুতে। আচ্ছা, এটা কোথায় দিয়েছি দেখো, এই বাদামি বর্ণের ব্যাকগ্রাউন্ডটা পরে দিয়েছি, আর ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আগে। এর কারণটা তোমাদের বুঝিয়ে বলি। HTML CSS এর ক্ষেত্রে তুমি যেটা পরে ব্যবহার করো সেটা বেশি শক্তিশালী। মানে যে কোডগুলো তুমি পরে ব্যবহার করবে সেটা বেশি শক্তিশালী। মনে করো তুমি একটা কি করলা, ক্লাস নিলা, বা ওই একটা ক্লাসে তুমি দুইবার নিলা সিএসএসে। প্রথমবার তুমি দিলা কালার রেড, আর পরের বার দিলা একই ক্লাসকে দিলা কালার গ্রিন, মানে উপরে নিচে রাখলা। উপরে যখন তুমি কালার রেড দাও আর নিচে যদি কালার গ্রিন দাও, নিচেরটা পাবে কালার গ্রিন পাবে, রেড পাবে না। অর্থাৎ এখানে নিচে থাকলে শক্তিশালী বেশি হয়, পরে থাকলে শক্তিশালী বেশি হয়। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ইউআরএল ফ্লাওয়ার কি দেওয়া আছে, প্রথমে ফ্লাওয়ার দেওয়া আছে না, ফ্লাওয়ার দেওয়া আছে। আর পরে কি দেওয়া আছে, পেপার দেওয়া আছে না। এই জন্য পরেটা সবার নিচে হয়েছে, পরেটা কি হয়েছে সবার নিচে হয়েছে। আর এই মানে যেটা আগে দেওয়া সেটা উপরে হয়েছে। যেটা তুমি নিচে থাকবে সবার নিচে থাকবে সে পরে দিবা, ঠিক আছে। যেটা তার উপরে থাকবে সে শুরুতে দেওয়া লাগবে, এলে বিষয়। তো দুইটা ইমেজ আমার এখানে দিলাম, ইমেজের লিঙ্ক এখানে দিলাম, তোমরা দেখেছো এটা যে এই একটা ইমেজ ফ্লাওয়ার জিপ, এটা শুরুতে দিয়েছি, পেপার জিপ এটা পরে দিয়েছি। দুটো ইমেজ হয়ে গেল। এখন এখানে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। ইমেজ নিয়ে কি কাজ করবো আমরা দেখো, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েছি রাইট বটম লেফট টপ, ভালো করে বুঝো, এর বুঝতে অসুবিধা হতে পারে। ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে। প্রথমটা রাইট টপ, প্রথম কোনটা আমাদের ছিল, এই যে ইমেজ যেটা আছে দেখো, ইমেজ যেটা আছে না, প্রথম যে প্রপার্টিটা আমি কিন্তু একটা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড পজিশন। বলো ব্যাকগ্রাউন্ড পজিশন, রাইট বটম লেখা আছে না, রাইট বটম, আর লেফট টপ, বুঝতে পারনি। আচ্ছা, রাইট টপ মানে কোনটা হবে, এই ফ্লাওয়ার যেটা প্রথমে কি আছে, ফ্লাওয়ার আছে না, প্রথমে ফ্লাওয়ার আছে। তাহলে প্রথম প্রপার্টিটা কে নিবে, ব্যাকগ্রাউন্ড পজিশনের প্রথম প্রপার্টি নিবে হচ্ছে ফ্লাওয়ার, এইটা নিবে। আর দ্বিতীয় লেফট টপ, এই দ্বিতীয়টা কে নিবে, এই পেপার নিবে, ঠিক আছে। দ্বিতীয়টা নিবে হচ্ছে পেপার জিপ নিবে, ঠিক আছে। তাহলে রাইট টপ কীভাবে হলো দেখো, রাইট বটম, এই দেখো তুমি যে ইমেজটা দেখতে, ফুলের ইমেজটা দেখতে পাচ্ছ, এর ডান দিকে এসে নিচে আসছে না, রাইট মানে কি ডান, আর বটম মানে নিচ। তাহলে ডান দিকে এসে নিচে চলে আসছে এখানে ইমেজটা, এই জন্য কী লেখা আছে এখানে, রাইট বটম। আর লেফট টপ মানে কি, আচ্ছা দেখো এই ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি লেফট টপ হয়ে আছে, এই যে বাম দিকে এসে জায়গা করে নেওয়ার পর টপে গেছে, মানে কি দেখো উপর দিকে কিন্তু জায়গা ফাঁকা রাখে নাই। লেফট টপ মানে হচ্ছে বাম দিকে থেকে যাবে, উপর জায়গা ফাঁকা রাখবে না। বাট এই ছোট্ট ইমেজটা বড় হলো কিভাবে দেখো, এখানে কি লেখা আছে, আমাদের ইমেজটা কি ছোট না, আরেকবার চলে দেখা দেবে যে পেপার জিপ যে ইমেজটা, এই যে ছোট্ট ইমেজ দেখো, এই ছোট্ট ইমেজটা যে দেখতে পাচ্ছ বাদামি বর্ণ ইমেজটা, ছোট্ট ইমেজটা বড় হলো কিভাবে, রিপিট করেছি দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, মানে ছোট্ট যে ইমেজটা আছে নো রিপিট রিপিটেড, ঠিক আছে। প্রথমটা কি হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, প্রথমটা কি হবে নো রিপিট। আমাকে ফুলকে রিপিট করার দরকার আছে, আমার ফুলকে রিপিট করার দরকার আছে, রিপিট করবো না আমি ফুলকে রিপিট করলে কি হবে, পুরো পদ্মা জুড়ে হয়ে যাবে নাকি, হ্যাঁ। চল দিয়ে দেখি কি হয়। আমি ধরো রিপিট করে দিলাম এটাও,
ফুলকেও রিপিট করে দিলাম, তাহলে কি হয় দেখি। সেভ করলাম, এবার রিলোড করলাম, দেখো কি হয়েছে। ফুলকে রিপিট করার পরে পুরো পদ্মা জুড়ে হয়ে গেছে না। এই দেখো ফুলকে যখন রিপিট করেছি পুরো পদ্মা জুড়ে হয়ে গেছে ফুল। ফুল কিন্তু অল্প একটু সাইজ, কিন্তু রিপিট করার কারণে কি হয়ে গেছে দেখো, উপর দিয়ে এবং নিচ দিয়ে পুরো পদ্মা জুড়ে হয়ে গেছে। বাট আমার ফুল আমি একটা ব্যবহার করবো এখানে। কি ব্যবহার করবো? এখানে একটা ব্যবহার করবো ফুলটা। হ্যাঁ, এখানে এর পুরোটা ব্যবহার না করে একটা ব্যবহার করবো, তাহলে এখানে নো রিপিট লিখে দিতে হবে, নো রিপিট। তাহলে প্রথম যেটা আছে, প্রথম কি ইউআরএল কি আছে ফুল, আমি এটাকে নো রিপিট করে দিলাম। দ্বিতীয় ইউআরএল পেপার আছে যেটা বাদামি বর্ণের, ওটাকে আমি রিপিট করে দিলাম। রিপিট মানে কি? রিপিট মানে এই ছোট্ট ইমেজটা, এই যে ছোট্ট ইমেজ দেখতেছো, ততক্ষণ পর্যন্ত রিপিট হবে যতক্ষণ পর্যন্ত পুরো পদ্মা জুড়ে না হয়। ঠিক আছে, দেখে রিপিট হতে কি হয়েছে দেখো, পুরো পদ্মা জুড়ে হয়ে গেছে। আর এই ইমেজটাকে নো রিপিট করার কারণে শুধু যতটুকু ততটুকু আছে এখানে। ক্লিয়ার? এতটুকু আর কি। আর এখানে প্যাডিং দিয়েছে 15 পিক্সেল। প্যাডিং 15 পিক্সেল মানে কি, একটু বড় দেখাবে, বুঝলি? একটু বড় করে দেখাবে, এই যে এই জন্য প্যাডিং 15 পিক্সেল দেওয়া হয়েছে। এবার মাল্টিপল ইমেজ ব্যবহার করতে পারি, বুঝলা কি? আবার আরেকটা প্রপার্টি আছে ইমেজ সাইজ নামে, তোর আমি দেখিয়ে দিই। এটা ব্যবহার করলে ইমেজের সাইজ ছোট বড় করতে পারবা। হ্যাঁ, আমি নিজ থেকে আসছি, দেখো ও আমরা একসাথে ব্যবহার করতে পারি চাইলে। এইটা ধর আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেছি, ব্যাকগ্রাউন্ড পজিশন লিখেছি, ব্যাকগ্রাউন্ড রিপিট লিখেছি, প্যাডিং লিখেছি। আমি সবগুলো একসাথে এই সবগুলো একসাথে ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, এইভাবে প্রথমে ইউআরএল দিলাম, রাইট বটন দিলা, নো রিপিট দিলা, রাইট পেপার গিভ দিলা, লেফট টপ রিপিট দিলা। ঠিক আছে, এইভাবে আমরা একে বলা হচ্ছে যে মানে শর্টকাটের মাধ্যমে, একে শর্টকাট বলা হয়। ঠিক আছে, এরকম শর্ট হ্যান্ডের মাধ্যমে, এখানে শর্ট হ্যান্ড, একে শর্ট হ্যান্ড বলা হচ্ছে। শর্ট হ্যান্ড বা শর্টকাট দেখাচ্ছে, এই শর্ট হ্যান্ড বা শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজে আমরা ওই যতগুলো একসাথে লিখেছি আমরা এখানে চারটা ভিন্ন ভিন্ন না লিখে কি করতে পারি, আমরা এক লাইনে লিখতে পারি। আবার তোদের এক লাইনে লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা তোমাদের হবে। যখন অ্যাডভান্স লেভেল তোমার শিখবা তখন এবার শর্ট হ্যান্ডে এক লাইনে লিখে দেবা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়া হয়ে গেল, এই হলো বিষয়। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড সাইজ কম করতে পারি। ঠিক আছে, এখানে এই সাইজটা কপি করলাম, দেখো সাইজটা কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এটা আইএমজি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ইমেজ div1, হ্যাঁ এখানে দিয়ে দিলাম আমি। দেখো এর যদি ব্যাকগ্রাউন্ড সাইজ 100 পিক্সেল 80 পিক্সেল, দেখো 100 পিক্সেল মানে কোনটা, এইটা। আচ্ছা 100 পিক্সেল 80 পিক্সেল দেখে আমরা রিপিট করে দেখি কেমন দেখায়, মানে সেভ করে দেখি কি দেখায়। সরি, মানে ক্লিক করে আছে মাউসে। আচ্ছা দেখো, এই দেখো এটা ছোট হয়ে গেছে, ছোট হয়েছে আগের চাইতে, হয়ে গেছে না? ইমেজটা আগের চাইতে ছোট হয়ে গেছে তুলনামূলকভাবে, বুঝতে পারো না? এই হলো বিষয়। আমরা ইমেজ সাইজ ব্যবহার করে, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যবহার করে ইমেজ করতে পারি, 100 পিক্সেল 80 পিক্সেল কম্পেয়ার করতে পারি। তাহলে আমাদের এটা শেষ, ব্যাকগ্রাউন্ড ইমেজ শেষ। আচ্ছা, তোমাদের আজকে তো যেটা শিখিয়ে দিলাম সেটা হচ্ছে কিভাবে ব্যবহার করবে, বা তোমরা হচ্ছে কিভাবে পিকচার দ্বারা বর্ডার ইমেজ ব্যবহার করবে। ঠিক আছে, একটা শিখিয়ে দিলাম তোমাদের যে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্যবহার করবে। ঠিক আছে, আর এই CSS 3 তে দেখাচ্ছে অত বেশি নেই তোমাদের। CSS যেমন যেটা আগে নর্মাল CSS ছিল, অনেকগুলো ক্লাস লেগেছে, প্রায় 20-22টার মতো ক্লাস, সরি 14-15টা ক্লাস লেগেছে। এই 14-15টা ক্লাস লিখেছে তোমার নর্মাল CSS। ঠিক আছে, বাট এগুলো অত ক্লাস লাগবে না, জাস্ট তোমার 3-4টা ক্লাস করে দেখো, প্রায় সবগুলো শেষ হয়ে যাবে। আজকে একটা হয়ে গেল, হয়তো 2টা করলে সবগুলো প্রায় হয়ে যাবে। হ্যাঁ, এলে বিষয়। হ্যাঁ, 3টে বা 4টে ইমেজ একইভাবে ব্যবহার করা যাবে, তো আরো ইমেজ একসাথে ব্যবহার করতে পারো, সমস্যা নেই। বুঝেছে কি? এলে বিষয়। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই নিব। ঠিক আছে, মানে 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে আজকে ক্লাস। আমার মনে হচ্ছে অ্যাডভান্স লেভেলের CSS, হ্যাঁ আজকে 1.5 ঘন্টা ক্লাস না করাই। হ্যাঁ, হয়তো সামনের দিন নর্মাল থাকলে তো 1.5 ঘন্টা ক্লাস নিলাম। তো
তোমরা এই দুটোই প্র্যাকটিস করো, ঠিক আছে? আর তোমাদের সিলেবাস বেশি নেই, হয়তো আর দুইটা ক্লাস নিলেই, দুইটা ক্লাস নিলেই দুইটা ক্লাস মতো হয়ে যেতে পারে, দু তিনটে ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আর এইচটিএল শেষ হলে মনে করো যে মেন বিষয় এটাই, হ্যাঁ, আর অন্যগুলো তো সময় লাগে না। তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই সবাইকে হচ্ছে যে এতে পাঠিয়ে দিব, সমস্যা নেই, ভিডিওতে পাঠিয়ে দেবো, তোমরা সব প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ প্র্যাকটিস করো বেশি বেশি করে, হ্যাঁ, যেন খুব দ্রুত তোমরা কাজ শিখে কাজ শুরু করতে পারো ইনশাল্লাহ। আর যারা ইন্টারেস্টেড তারা আমাকে হেল্প করতে পারো, হ্যাঁ। তাই দেখা যাচ্ছে যে খুবই দরকার আমার এখন, মনে করো অলরেডি আমার স্টুডেন্টের সাথে কথা বলেছি যারা কাজ করছে, এরকম কয়েকজনের সাথে কথা বলেছি, হ্যাঁ। এর মধ্যে দেখা যাচ্ছে পুরাতন আমাদের স্টুডেন্ট ছিল, আর তিনজনের সাথে কথা বলেছি, ওরা ইন্টারেস্টেড কাজ করার জন্য। সবাই হচ্ছে যে অনেকে ব্যস্ত, যদিও মানে কি আমাকে ফুল টাইম সময় দিতে পারবে না, ওরা নিজে দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাজ করছে, আবার আইটি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছে, মানে জব করছে পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। তো ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ওরা বেশ ভালো কাজ শিখেছিল, যেটা আমার 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 এজেন্সিতে কাজ করে আর কি। তো স্যার অবশ্যই আপনাকে সময় দেবো, কিন্তু ফুল টাইম দিতে পারবো না, যেহেতু জব করছি আমরা, পাশাপাশি ফ্রিল্যান্সিং আমরা নিজেরাও করছি। তারপরে পার্ট টাইম সময় দিতে পারবো, আর দেখা যাচ্ছে ছোটো ছোটো কাজগুলো দিলে করে দিতে পারবো। তো ওদেরকে ইয়ে করলো, আমি চাচ্ছিলাম ফুল টাইম জন্য কেউ সময় দিতে পারে আমাকে, বুঝো নাই? তোমরা দ্রুত শিখে নাও, যে তোমাদের মধ্যে যারা ভালো করবে যেন আমি তোমাদেরকে ফুল টাইম নিয়ে কাজ করতে পারি, বুঝো নাই? এই হলো বিষয়। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করবে, আর ক্লাস মিস করবে না, ঠিক আছে? ভিতরে স্পিড তৈরি করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যদি ভিতরে স্পিড না থাকে ভালো কিছু করতে পারবো না। কিন্তু আজ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে এই সেক্টর থেকে, আবার কেউ দেখাচ্ছে বেকার ঘুরে বেড়াচ্ছে। দেখবে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করে প্রচুর ছেলেপেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, আবার অনেক ছেলেপেলে দেখবে এই সেক্টরে এসে অত বেশি পড়াশোনা, ইন্টারমিডিয়েট পাস করে, হ্যাঁ, এবং ক্লাস 9-10 পাস করে এই সেক্টরে এসে লাখ লাখ টাকা করছে, এরকম অনেক প্রমাণ আছে, বুঝতে পারো না? আবার অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রচুর ছেলেপেলে চাকরি পিছনে ঘুরে ঘুরে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর হচ্ছে দক্ষতা। তুমি যে লেভেলে থাকো না কেন, তখন জিজ্ঞেস করবে না কখন বিদেশিরা, তখন সার্টিফিকেট দেখতে চাইবে না তুমি কোথায় পড়াশোনা করো, কী করছো। মেনলি তোমাকে কী করতে হবে, তোমাকে হচ্ছে যে দক্ষতা অর্জন করতে হবে, তুমি যে লেভেলের হোক না কেন। তোমরা মজার বিষয়ে আশ্চর্য হয়ে যাবা, এই যে আমি কাজ শিখেছি তোমাদের শিখাচ্ছি, বলতে পারো কার কাছে আমি শিখেছি? এই কাজ আমি শিখেছি আমার প্রথম যিনি টিচার, সে আমার চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট। যে ব্যক্তির কাছে আমি শিখেছি এই কাজটা, তারুকুজ্জামান, যার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, সে আমার চেয়ে 10 বছরের ছোট, আমি তার বড় ভাই, তার টিচার সমতুল্য, বুঝো নাই? সে যখন ওই অনার্সে ভর্তি হবে তাদের আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে প্রায়, বুঝো নাই? এই হলো বিষয়। তো অনেকে দেখা যাচ্ছে অনার্স কমপ্লিট বিশেষ পরীক্ষাতে তুই হচ্ছে, মানে সরকারি কলেজের টিচার হচ্ছে, মানে তার হচ্ছে টিচার সমতুল্য, বা দেখা যাচ্ছে তার স্যার সমতুল্য এরকম। বাট তার কাছে আমি শিখেছি, সে আমার স্যার, বুঝো নাই? যেমন ইন্টারমিডিয়েট পাস করেছে জাস্ট, বাট আমার অনার্স মাস্টার্স কমপ্লিট, সে ছেলের কাছ থেকে আমি শিখেছি, তারুকুজ্জামান। তো এখানে মনে করো যে বয়সটা মেটার না, যে কে বড় কে ছোট, যে দক্ষ তাকে মনে করো যে অনলাইনে যাচ্ছে, হাজার হাজার কাজ প্রতি সেকেন্ডে কাজ আসতেছে, বাট লোভী নেওয়ার লোক খুবই কম। বাংলাদেশ এখন 3 নম্বর অবস্থানে আছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, আমরা কেন 1 নম্বরে আসতে পারবো না? বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক ছেলে পেলে, কাজ করার মানুষরা তৈরি করতে হবে, ভিতরে স্পিড তৈরি করতে হবে, পরিশ্রম করতে হবে। 15 ঘন্টা 16-17 ঘন্টা পরিশ্রম করো, 18 ঘন্টা পরিশ্রম করো 24 ঘন্টার মধ্যে, সমস্যা কি? এখন তো ইয়াং বয়স, এখন না করলে কখন পরিশ্রম করবে? এখন তুই পরিশ্রম কর, সেই রেজাল্টটা পরে পাবে। বাট পরে যখন তুমি বড় মানে অনেক বয়স হয়ে যাবে, 40, 45, 50 বছর বয়স হয়ে যাবে, তখন পরিশ্রম করতে চাইলে পারবা না, কোনো এনার্জি থাকবে না শরীরে। এখন তোমার যে বয়সটা আছে এখনো পরিশ্রমের বয়স, ঠিক আছে? এখনো অবহেলা কাটলে কিন্তু সেই সময় বসে কাটতে হবে, এগুলো বিষয়। তো বি কনসাস, পরিশ্রম করো, প্রচুর পরিশ্রম করো, একাডেমিক পড়াশোনা করো, ঠিক আছে? তুমি চাকরি বাকরি করলে সেই চাকরি বাকরি করো, পাশাপাশি এই যে দক্ষতা অর্জন করো। এই প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস করছে, দক্ষতা অর্জন করতে করতে এক সময় দেখবে তুমি সেই মানের দক্ষতা হয়ে গেছে, হ্যাঁ, তোমার সেই মানের দক্ষতা হয়ে গেছে। এবং 6 মাস পর 8 মাস পর যখন তো দক্ষতা সেরকম মানের হয়ে যাবে, 1 বছর পর দেখবা তোমার পেছনে প্রচুর মানুষ তোমাকে রেসপেক্ট করতে সবাই। আর লোকাল কাজ করবো না বাইরের কাজ করবা, লোকাল কাজ আমি প্রচুর অভাব পাই নিজে, বুঝতে পারছেন? তুমি বাইরের কাজ করবো না, লোকাল কাজ করবো, কোনো কাজ করে তুমি শেষ করতে পারবে না। লোকালও প্রচুর কাজ এখন হচ্ছে, অটোমেটিক্যালি প্রচুর কাজ আসতেছে, জাস্ট আস্তে আস্তে পরিচিতি পেয়ে যাবা যে এই ভাইটা ভালো কাজ করে, হ্যাঁ, হয়তো মেহেদি ভালো কাজ করবে, রাজু ভালো কাজ করে, এরকম আর কি। বুঝতে পারলে কি?
তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, অনেক কথা বললাম, সব বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আমি অনেক খুশি হব। ওকে, আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, রাখলাম, আল্লাহ হাফেজ। সালাম